পরিবার, সমাজ ও সিস্টেমের চাপে পড়ে মানুষ হয়ে ওঠে পতঙ্গ। এই রূপান্তরটা হঠাৎ করে রাতারাতি হয় না। পুঞ্জীভূত চাপের কারণে, চাপের মধ্য থেকে ক্রমান্বয়ে অনেকটা সময় ধরে এই ঘটনাটা ঘটে। রূপান্তরের ফলাফলটা দেখা যায় একদিন হঠাৎ করে, রাতারাতি দেখা যায় মানুষ পরিণত হয়েছে পতঙ্গে। প্রায় ১২ বছর পর ফ্রান্স কাফকার মেটামরফোসিস আবার করলাম। পড়ে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে ফ্রান্স কাফকা কিন্তু হঠাৎ রাতারাতি কিংবা হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে মেটামরফোসিস লিখে ফেলেননি। এটা অত্যন্ত প্ল্যান্ড এবং স্ট্রাকচার্ড একটা লেখা বলে আমার মনে হয়েছে। তো এতদিন পরে ১২ বছর পরে আমার এরকমটা কেন মনে হলো? কারণ হচ্ছে ১২ বছরে আমিও তো ১২ বছর আগের মানুষটা নেই। আমার অনেক বদল হয়েছে, বলা যেতে পারে আমারও মেটামরফোসিস হয়েছে। আমি হাসান মাহমুদ হক, একজন লেখক, ডাক্তার এবং পাঠক। কথা বলছি ফ্রান্স কাফকার মেটামরফোসিস নিয়ে। এই বইতে দেখা গেল যে একটা মানুষ, গ্রেগর সামসা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে সে একটা পোকায় রূপান্তরিত হয়েছে। এখন পোকায় রূপান্তরিত হয়েছে একটা জলজ্যান্ত মানুষ, একটা মানুষ পোকায় রূপান্তরিত হয়েছে, সেটা নিয়ে তার চিন্তা নাই। তার মূল চিন্তা হচ্ছে তার চাকরিতে, তার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, সে যেতে পারবে কিনা, এটা নিয়ে তার চিন্তা। চাকরিটাই বেশি গুরুত্বপূর্ণ, মানুষ না। এবং শেষের দিকে দেখা গেল যে এই পোকায় রূপান্তরিত মানুষ কিংবা পোকা মানব, সে একটা অপ্রয়োজনীয় আবর্জনায় পরিণত হয়েছে তার পরিবারের কাছে। আমার মনে হয় সম্ভবত সে যদি পোকা মানব, পোকায় রূপান্তরিত না হয়ে শুধু যদি তার চাকরি চলে যেত, সে বেকার হয়ে যেত, তাহলে আস্তে আস্তে একসময় এই ঘটনাটাই ঘটতো। কারণ হচ্ছে উপার্জন করতে না পারলে, টাকা না থাকলে সে আসলে মানুষ হিসেবে বিবেচিত হয় না। ইফ ইউ ক্যান্ট আর্ন, ইফ ইউ ক্যান্ট মেক মানি, ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি, your position as human in your family and the society is gradually revoked. গ্রেগর সামসার পরিবার শুরুতেই তাকে একেবারে বাতিল করে দেয়নি, তাকে রিজেক্ট করেনি। তারা তাদের মতো করে চেষ্টা করেছে, তাদের মতো করে ফাইট করেছে, ধৈর্য ধরেছে, অ্যাডাপ্ট করার চেষ্টা করেছে। এবং আমার যেটা মনে হয় যে গ্রেগর সামসার চেয়ে, অথবা তার এই পোকা মানবে রূপান্তরিত অবস্থার চেয়ে, কাফকা আসলে তার পরিবারকে বেশি দেখাতে চেয়েছেন। এটার কারণ হচ্ছে পরিবারের মধ্য দিয়ে তিনি আসলে সমাজকে দেখাতে চেয়েছেন। কারণ যেটা হয় সব সমাজেই, সমাজেরই সিংহভাগ পরিবার আসলে ওই সমাজেরই একটা ছবি ধারণ করে, ওই সমাজের প্রতিনিধিত্ব করে, ওই সমাজকে রিপ্রেজেন্ট করে। তো সেটাই আসলে কাফকা দেখাতে চেয়েছেন। তিনি চাইলে কিন্তু এই পোকা মানবকে ঘর থেকে বাইরে নিয়ে যেতে পারতেন, রাস্তায় নিতে পারতেন, অফিসে নিয়ে যেতে পারতেন, দোকানে নিয়ে যেতে পারতেন, সবই তিনি দেখাতে পারতেন। তিনি সেটা দেখাননি। কারণ হচ্ছে তিনি আসলে ফোকাসটা আসলে পরিবারই, ওনার টার্গেটটা পরিবারকেই দেখানো। এই কারণেই আমি বলছি যে এই মেটামরফোসিস বইয়ের মূল প্রোটাগনিস্ট আসলে গ্রেগর সামসা না, মূল প্রোটাগনিস্ট হচ্ছে তার পরিবার। তার পোকায় রূপান্তরিত হওয়াটা হচ্ছে একটা ইনসাইটিং ইনসিডেন্ট, এবং সেটার পর থেকে, সেটার পরে তার পরিবারের যে ট্রান্সফরমেশন, তার পরিবারের যে রূপান্তর কিংবা পরিবারের যে মেটামরফোসিস, সেটাই আসলে আসল গল্প এখানে। এ কারণেই পোকা মানবের, গ্রেগর সামসার মৃত্যুর সাথে সাথে কিন্তু গল্পটা শেষ হয়ে যায় না, বইটা শেষ হয়ে যায় না। বইটা শেষ হয়ে গিয়ে তার পরিবারের একটা মুক্তির এবং আশার অনুভূতি, সেরকম একটা চিত্র, সেটার একটা বর্ণনা দেখানোর মধ্য দিয়ে। গ্রেগর সামসার পরিবারের মেটামরফোসিসের মধ্য দিয়ে ফ্রান্স কাফকা গভীর দার্শনিক সংকট দেখিয়েছেন আমাদেরকে। কিন্তু সরাসরি ভারী ভারী দার্শনিক আলাপ বা দার্শনিক প্রশ্ন তিনি এখানে করেননি। তিনি যেটা করেছেন, তিনি হাইপার রিয়ালিস্টিক আনরিয়েল ইমেজ তৈরি করেছেন এবং সেটার মধ্য দিয়ে মানুষ এবং অমানুষের মনের ভেতর উকি দিয়েছেন। এরকম একটা অ্যাবসার্ড পরিস্থিতির এত সূক্ষ্ম এবং সুন্দরভাবে ডিটেইলিং করেছেন তিনি যে আমরা একটা পোকাকে সরাসরি দেখতে পাই, আমাদের চোখের সামনে ভাসে। একটা পোকাকে আমরা দেখতে পাই তার মানুষের ঘরে, একটা পোকাকে আমরা দেখতে পাই তার মানুষ পরিবারের বাসায়। এটা সত্য না মিথ্যা, এটা বাস্তব না অবাস্তব, এই প্রশ্নটাই আসলে আমাদের মনে আসে না, কারণ আমরা সবটা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। পোকা মানবের মৃত্যুর মধ্য দিয়ে তার পরিবার, তার বাবা মা বোন, তারা বেঁচে গেল। পোকা মানবের মৃত্যুর মধ্য দিয়ে তারা বেঁচে গেল, তারা মুক্তি পেল। এখানে কিন্তু শেষ না, গল্প এখানে শেষ, হ্যাঁ গল্প এখানে শেষ,
কিন্তু চিন্তার সুযোগ আছে, ভাবনার সুযোগ আছে, সম্ভাবনা আছে। সেটা হচ্ছে তারাও কিন্তু যে কোনো সময় পোকায় রূপান্তরিত হতে পারে। কারণ একটা অ্যাবসার্ড ঘটনা একবার ঘটে যাওয়ার পরে সেটা কিন্তু আর অ্যাবসার্ড থাকে না, সেটা স্বাভাবিক হয়ে যায় এবং বারবারই ঘটতে পারে, যে কারো জীবনে ঘটতে পারে। এবং স্বাভাবিক সমাজসিদ্ধ আচার আচরণ নিয়ম নীতির মধ্য থেকেই তো গ্রেগর সামসা তার মানুষসত্তা এবং পরিচয় হারিয়েছিল, পোকায় রূপান্তরিত হয়েছিল। 111 বছরের পুরনো এই মেটামরফোসিসের আয়নায় নিজেদের দিকে তাকিয়ে আমাদের প্রশ্ন করা দরকার, গ্রেগরদের এই অবস্থার জন্য আমি কতটুকু দায়ী, নাকি আমি গ্রেগর সামসা। একটা কবিতার কথা বলে মেটামরফোসিস নিয়ে কথা শেষ করব। কবিতাটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কীরকমভাবে বেঁচে আছি, এই কবিতাটার একটা অংশ, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। এই অংশটা আমার বারবারই মনে পড়ছিল মেটামরফোসিস পড়ার সময় এবং পড়ার পরেও। এটা খুবই সুন্দর, খুবই চমৎকার একটা কবিতা। কবিতাটা হয়তো আপনি পড়েছেন, না পড়ে থাকলেও হয়তো শুনেছেন, খুবই পপুলার একটা কবিতা। আরেকবার পড়ে দেখতে পারেন, আশা করি আপনার ভালো লাগবে এবং আপনি মেটামরফোসিসের সাথে কবিতাটা রিলেট করতে পারবেন। মেটামরফোসিস নিয়ে কথা শেষ, এখন এরপর যে বইটা আমি পড়বো সেটা আপনাদেরকে দেখাই। বইটা হচ্ছে গত বছর 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাজলো ক্রাসনাহরকাই। ওনার একটি বই চেসিং হোমার, সেটার বাংলা অনুবাদ হচ্ছে হোমারের পদরেখা ধরে। এই বইটা আমি এরপর পড়ব, আপনাকে আমন্ত্রণ আমার সাথে এই বইটা পড়ার জন্য। বইটা পড়া শেষ হলে আমি এই বইটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন।